আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিওলজি 16তম ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে সেরাম এবং কোয়াগুলেশন মেকানিজম। তো প্রথমে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ সেরাম, সেরাম জিনিসটা কি, তাহলে এই যে আমি একটা টেস্ট টিউব নিলাম, এখানে আমি ব্লাড নিলাম, হচ্ছে এর পুরোটা হচ্ছে ব্লাড। এখন এই ব্লাডটাকে আমি আমরা কি করলাম যে সেন্ট্রিফিউজ করলাম, অনেকক্ষণ যাবত ঘূর্ণন করলাম। ঘূর্ণন করার পরে এই ব্লাডটা দুইটা ভাগে ভাগ হলো, এই নিচের একটা ভাগ আর এই উপরে একটা ভাগ। নিচের ভাগটা হচ্ছে কি আমাদের ব্লাড সেল, আর উপরেটা হচ্ছে লিকুইড পোর্শন, যেটাকে আমরা প্লাজমা বলতেছি। এখন আমরা আরেকটা টেস্ট টিউবে যদি এখন আমরা এই প্লাজমাটাকে কনভার্ট নিয়ে আসি আরেকটা টেস্ট টিউবের মধ্যে, শুধু প্লাজমা, এখানে কোনো ব্লাড সেল থাকবে না, এখানে শুধু প্লাজমা নিয়ে আসলাম, এটা থাকবে শুধু প্লাজমা, এখানে কোনো ব্লাড সেল নাই, মানে ব্লাডের লিকুইড পোর্শনটা শুধু আছে এখানে। এবং এর মধ্যে লিকুইড পোর্শনের সাথে কিছু পরিমাণ ডিজলভ সাবস্টেন্স আছে, বিভিন্ন প্রকার আয়ন, প্রোটিন বা ক্লটিং ফ্যাক্টর, এই জিনিসগুলো আছে। এখন এটাকে যদি আমি আরেকটা টেস্ট টিউবে নিয়ে আসি এবং এটাকে আমরা সেন্ট্রিফিউজ করব, মানে আবার অনেক পরিমাণ সময় নিয়ে ঘুরাবো, ঘুরে একটা মেশিনের মাধ্যমে, সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঘুরে তারপরে আমি আরেকটা টেস্ট টিউবে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমি আরেকটা টেস্ট টিউবে নিয়ে আসলাম, তাহলে এখানে আবার দুটা ভাগ হবে, একটা নিচে থাকবে আর একটা উপরে থাকবে। এখন এই যে নিচের যে পোর্শনটা, সেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর ছিল বা প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন ছিল সেইগুলো। আর উপরে হচ্ছে লিকুইড পোর্শন, যেটাকে আমরা বলতেছি সেরাম। In our previous lecture, we discussed about blood cell, plasma in details. Today we will discuss about serum in details. তাহলে আজকে আমাদের ক্লাসের লার্নিং অবজেক্টটা কি, আমরা প্রথমে দেখবো সেরাম জিনিসটা কি, তারপর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন মেকানিজম দেখবো, আর কিছু ডিসঅর্ডার দেখবো। জাস্ট ডিসঅর্ডারের নামগুলো জানবো, যে এই কোয়াগুলেশন মেকানিজমে কোনো সমস্যা হলে কি 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 রোগ হতে পারে, ডিসঅর্ডার হয় আমাদের শরীরে। যদি আমি এক কথায় বলি, ইন এ ওয়ার্ড, serum is a liquid portion of plasma without clotting factor. যদি আমি এক কথায় বলি সেরাম জিনিসটা কি, সেরামটা হচ্ছে একটা প্লাজমার লিকুইড পোর্শন, যেটার মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে না। তাহলে সেরাম ইকুয়াল টু কি দেওয়া হলো, প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। এটা হচ্ছে সেরাম, একদম বেসিক কথা, যে সেরামটা হচ্ছে কি প্লাজমার একটা লিকুইড পোর্শন, যেটার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকবে না। এখানে ক্লটিং ফ্যাক্টর বলতে যে ফ্যাক্টর গুলো আছে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে পড়ছি, 13টা ক্লটিং ফ্যাক্টর সেগুলো থাকবে না। তারপর প্লাজমাতে যে প্রোটিন গুলো থাকে, প্লাজমা প্রোটিন এগুলো থাকবে না। সোজা কথায় এই প্লাজমা থেকে যদি আমরা ক্লটিং ফ্যাক্টর বা যে প্লাজমার মধ্যে যে ডিজলভ সলিড গুলো সেগুলোকে মাইনাস করে দিই, তাহলে আমরা সেরাম পাবো। যে if a blood is transferred from a person's veins to a test tube without containing anticoagulant and then allowed to blood to clot at room temperature 15 to 30 minutes, তাহলে আমরা একটা ব্লাড নিয়ে প্রথমে আমরা একজনের শরীর থেকে বা একজনের পার্সোনাল ভেন থেকে ব্লাড নিলাম, এই যে ব্লাড এর মধ্যে ব্লাড নিলাম, নিয়ে সেন্ট্রিফিউজ করলাম, করলে আমরা প্লাজমা, এখানে আমরা প্লাজমা আর প্লাজমা নিলাম, এখান থেকে দুইটা ভাগে ভাগ হলো, একটা ব্লাড সেল আর একটা প্লাজমা। এখান থেকে প্লাজমাটা একটা টেস্ট টিউবে নিলাম। এবার প্লাজমাকে যখন আবার সেন্ট্রিফিউজ করব, তখন তার মধ্যে যে ডিজলভ সলিড গুলো ছিল সেটা নিচের দিকে পড়ে যাবে, উপরে থাকবে লিকুইড পোর্শন, এই যে লিকুইড পোর্শন এটা হচ্ছে সেরাম। আর হচ্ছে when blood has clotted completely and then centrifuge 5 to 10 minutes, it separates into two layers, the upper liquid layer is called serum. এই যে এখানে যদি আমরা টেস্ট টিউবের ছবিতে যদি দেখি, যে এই টেস্ট টিউবের ছবিতে যদি আমরা হাইলাইট করি, তাহলে কি দেখতে পাচ্ছি, যে এখানে ছিল ব্লাড, তার পরবর্তীতে এখান থেকে প্লাজমা আলাদা করার পরে এই যে প্লাজমাটা যখন আবার সেন্ট্রিফিউজ করা হয়েছে, তখন এখানে এরকম এই যে উপরে একটা সেরাম হয়েছে, নিচে যে ব্লাডের ক্লটিং ফ্যাক্টর গুলো নিচে পড়ে গেছে। আর এই যে এখানে এটা যদি প্লাজমা হয়, প্লাজমাকে সেন্ট্রিফিউজ করলে উপরের পোর্শনটা হচ্ছে সেরাম, আর নিচে হচ্ছে ওই সেল গুলা থাকবে, সেল বা ক্লটিং ফ্যাক্টর গুলো থাকবে। এটা হচ্ছে সেরামের একটা বেসিক কনসেপ্ট। তাহলে সেরাম বুঝলে এখন আমরা দেখবো যে প্লাজমা আর সেরামের ডিফারেন্সটা কি। তাহলে প্রথমে যদি আমরা বলি যে প্লাজমা সেরামের ডিফারেন্সটা কি, যে প্লাজমা অবটেইন when anticoagulated blood has been centrifused। আমরা প্লাজমাটা কখন পাবো, যখন ব্লাডকে সেন্ট্রিফিউজ করব, একদম অরিজিনাল যে ব্লাড সেটাকে সেন্ট্রিফিউজ করলে আমরা পাবো প্লাজমা। আর এই সেরাম এক প্রকার ফ্লুইড, যেটা ফ্লুইড অবটেইন when coagulated blood has been centrifused। এখন যদি ব্লাডটা কোয়াগুলেটেড করা হয়, তাহলে মানে এক কথা হচ্ছে যে ব্লাড কোয়াগুলেট করলে তো আমরা প্লাজমা সেল পাবো, এখনো যদি আমরা প্লাজমাকে আমরা কোয়াগুলেট করি তাহলে সেরাম পাবো।
প্রথমে ব্লাডকে আমরা সেন্ট্রিফিউজ করলে পাবো প্লাজমা, আর এই প্লাজমাকে সেন্ট্রিফিউজ করলে পাবো আমরা সেরাম। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে এন্টি কোয়াগুল্যান্ট নিডেড ফর সেপারেশন। এখানে এন্টি কোয়াগুল্যান্ট লাগবে, আর এখানে হচ্ছে কি এন্টি কোয়াগুল্যান্ট নট নিডেড ফর সেপারেশন। এটা কেন বলা হচ্ছে? অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে যেগুলা ব্লাডকে ক্লট হতে দেয় না। যখনই আমরা ব্লাডকে একদম ফার্স্ট যখন আমরা ব্লাডকে সেন্ট্রিফিউজ করব, তখন যে ব্লাডের মধ্যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকবে না, মানে অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার হবে। কারণ কি, যখন ব্লাডটাকে আমরা বাইরে বের করব, একজনের ব্রেন থেকে বাইরে নিয়ে আসবো, তখন তার ন্যাচারাল ধর্ম হবে কি, সে জমে যেতে চাবে, মানে তার মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর গুলো সেগুলা জমে যেতে থাকবে। তো এই জমে যাওয়ার আগে আমাদেরকে সেন্ট্রিফিউজ করতে হবে, বা আমাদেরকে কি করতে হবে, জমে যাওয়ার আগে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে তারপরে সেন্ট্রিফিউজ করতে হবে, তাহলে আমরা প্লাজমাটা পাবো। আর যদি আমরা তা না করি তাহলে কি হবে, যখন এই ব্লাডটা যখন মানে কোয়াগুলেন্ট হবে, তখন কিন্তু তার সাথে থাকা ব্লাড সেলের সাথে কিন্তু আমরা তো প্রথম উদ্দেশ্য কি, ব্লাড থেকে সেল আর প্লাজমা আলাদা করা, মানে দুইটা পোর্শন হবে, একটা সেল একটা প্লাজমা, এছাড়া কিছুই থাকবে না। কিন্তু যখন যদি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার না করি বা সাথে সাথে যদি আমরা এই সেন্ট্রিফিউজ না করি, তাহলে কি হবে, যখন আমরা জমতে সময় দেব ন্যাচারাল ওয়েতে, তখন কি হবে, এই ব্লাড সেলের সাথে সাথে কিন্তু আমাদের এই ক্লটিং ফ্যাক্টর গুলো জমে যাবে। তার মানে প্লাজমার কিছু অংশ কিন্তু আমাদের নিচের দিকে চলে চলে যাবে। সেজন্য এটাকে প্রিভেন্ট করার জন্য হয়তো বা অ্যান্টিকোয়াগুলেন্ট ফার্স্টে অ্যাড করে তারপরে সেন্ট্রিফিউজ করা হয়, আর না হলে একদম খুব দ্রুতই সেন্ট্রিফিউজ করা হয়, যাতে করে শুধুমাত্র আমরা সেলটা পাইতে পারি, সেলটা পাইলাম আর প্লাজমা পাইলাম, যাতে করে প্লাজমা থেকে কোনো যে ডিজলভ গুলো আছে ক্লটিং ফ্যাক্টর সেগুলো সেলের মধ্যে চলে না যায় বা নিচের দিকে পড়ে না যায়। এটা হচ্ছে আমরা প্লাজমা পাইলাম। আর সেরামের ক্ষেত্রে কি এরকম কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট লাগে না, কারণ এখানে তো আমাদের জাস্ট দুটা জিনিসই আছে প্লাজমার মধ্যে, উপরের দিকে থাকবে বা মূল প্লাজমাতে থাকবে কি প্লাজমা প্রোটিন আর লিকুইড। এখানে তো আর অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার নেই। এখানে জাস্ট আমরা আস্তে আস্তে যত দিলেই দেখা যাবে যে আস্তে আস্তে ওই শুধুমাত্র ক্লটিং ফ্যাক্টর গুলাই বা প্লাজমা প্রোটিন গুলাই নিচের দিকে যাবে, কারণ আগেই তো আমরা সেল গুলোকে আলাদা করে ফেলছি, ব্লাডের যে সেল আছে ডব্লিউবিসি আরবিসি প্লাটিলেট। সেজন্য আমরা প্লাজমা অবটেন করার জন্য আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার হয়, বা একদম খুব দ্রুতই আমাদের ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করতে হয়। আর আমরা সেরাম যদি অবটেন করতে যাই বা পাইতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার হয় না। আরেকটা মূল পার্থক্য হচ্ছে এখানে ফিব্রিনোজেন ইজ প্রেজেন্ট ইন প্লাজমা। এই প্লাজমার মধ্যে একটা প্লাজমা প্রোটিন থাকে ফিব্রিনোজেন, সেটা প্রেজেন্ট থাকে। কিন্তু সেরামের ক্ষেত্রে সেই ফিব্রিনোজেন ইজ অ্যাবসেন্ট, যে ফিব্রিনোজেনটা থাকে প্লাজমা প্রোটিন সেটা অ্যাবসেন্ট থাকে। কারণ কি, আমরা সেন্ট্রিফিউজ করে ওই প্লাজমা প্রোটিনের মধ্যে শুধু লিকুইড অংশটা নিব, বাকি যে সেল বা প্রোটিন ফ্যাক্টর প্রোটিন সবগুলো আমরা আলাদা করে ফেলবো, তাহলেই তো সেরাম হবে। আরেকটা হচ্ছে কি পার্থক্য, ডাজ নট নিড স্ট্যান্ডিং, ইট কুড বি সেন্ট্রিফিউজড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই জায়গায় যে প্রথম যেটা বলে আসছিলাম যে প্লাজমাকে আমাদের খুব দ্রুত সেন্ট্রিফিউজ করতে হবে, ইট হ্যাজ বিন থ্রোলি মিক্সড, বা তার সাথে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট থ্রোলি মিক্স করতে হবে, যাতে করে আমরা মানে শুধুমাত্র আমরা প্লাজমা পাই, যাতে করে আমাদের মানে সেলগুলোকে আলাদা করতে পারি বা প্লাজমার কোনো অংশ সেলে চলে না যায়। সেজন্য আমাদেরকে এটাকে রেখে দেওয়া যাবে না, খুব দ্রুত মানে সেন্ট্রিফিউজ করতে হবে বা অ্যান্টিকোয়াল মিশাই নিতে হবে। আর প্লাজমার ক্ষেত্রে কি হবে, সেরামের ক্ষেত্রে কি হবে, সেরাম টেকস এ লঙ্গার টাইম টু প্রিপেয়ার। সেরামটা তৈরি করতে অনেক সময় লাগে, মানে অনেক ঘন্টার পর ঘন্টা সময় লাগে, কারণ এই যে এখানে যে এই ক্লটিং ফ্যাক্টর গুলা প্লাজমা প্রোটিন গুলা সেগুলা মানে সেডিমেন্ট হতে অনেক টাইম নেই। প্লাজমা ইজ ডেলিভারি টু পেশেন্ট হু ল্যাক অফ ব্লাড সেল, মানে আমরা একজন পেশেন্টকে আমরা প্লাজমা একটা ডেলিভারি করতে পারি যাদের ব্লাড সেল নাই, সেল কম আছে। সেখানে কোশ্চেন হতে পারে যে ব্লাড সেল তো আমরা আগে আলাদা করে ফেলছি, কিন্তু এখানে যখন আমরা ব্লাড দিই তখন তো আমরা একসাথে প্লাজমার সেল একসাথে দিই। সেজন্য এখানে বলা হচ্ছে যে যখন আমরা মানে ব্লাড ট্রান্সফিউশন করি তখন কিন্তু আমরা মানে ব্লাড সেল এবং প্লাজমা একই সাথে দিই। সেজন্য যাদের ওই ল্যাক অফ ব্লাড সেল তাদেরকে আমরা প্লাজমা ডেলিভারি করি। আর একটা সেরাম হচ্ছে কি, serum is the most preferred part of blood used in checking blood grouping and diagnosis of disease। আর সেরামের মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমরা ব্লাড গ্রুপিং ডায়াগনোসিস করতে পারি, যেটা আমরা সামনে আলোচনা করব ব্লাড গ্রুপিং সম্পর্কে। আর করতে পারি কিছু ডিজিজ গুলো দেখতে পারি। তাহলে এবার আমরা আসব যে কোয়াগুলেশনের যে মেকানিজম আছে সেই মেকানিজমটা আমরা দেখব। এখন প্রথমে আমরা একটা জিনিস জেনে নিই যে আমাদের যে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু নরমালি
ব্লাডটা কিন্তু ক্লট হচ্ছে না। কেন ক্লট হচ্ছে না? এই যে নর্মালি ডিউরিং সার্কুলেশন দি ব্লাড ডাজ নট ক্লট বিকজ দ্য এনজাইম ইনভলভড ইন ক্লটিং আর ইনঅ্যাক্টিভ ফর্ম। মানে ব্লাড ক্লটিং এর জন্য যে ক্লটিং ফ্যাক্টর গুলো লাগে বা বিভিন্ন এনজাইম যেগুলো লাগে সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। সেজন্য আমাদের মধ্যে কি হচ্ছে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে বা নর্মালি ক্লট হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি যখন ব্লাড ভেসেলের মধ্যে থাকে তখন তার মধ্যে হেপারিন থাকে, প্রেজেন্স অফ হেপারিন। আর হেপারিনটা হচ্ছে কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, কি হচ্ছে সে ব্লাড ক্লটকে প্রিভেন্ট করছে। সেজন্য আমাদের নরমালি আমাদের শরীরের মধ্যে ব্লাডটা ক্লট হচ্ছে না। এটা একটা কারণ। আরেকটা কারণ বললাম যে যেগুলা ক্লটিং ফ্যাক্টর সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যেখানে যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে বা ক্লটিং যেই এনজাইম গুলো আছে সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সেজন্য ক্লট হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে আমাদের ব্রেনের বা আর্টারির মধ্যে দিয়ে ব্লাড গুলা খুবই রেপিডলি স্পিডে ট্রান্সফার হয়, সেজন্য ক্লটিং হতে পারতেছে না। এই তিনটা কারণে নর্মালি আমাদের শরীরের ভিতরে যে ব্লাড গুলো আছে ক্লটিং হয় না। এখন ব্লাডটা ক্লটিং কখন হবে? যখন এই যে এই ভেনটা বা এই আর্টারিটা যখন এরকম একটু ড্যামেজ হয়ে গেল, তখন এইখান দিয়ে কিন্তু ব্লাডটা বের হয়ে আসবে বাইরে। তখন এই যে বাইরের দিকে বের হয়ে আসা বন্ধ করার জন্য ব্লাডটাকে ক্লটিং করতে হবে, ব্লাড এই জায়গাটাকে বন্ধ করতে হবে। এই জায়গা যদি বন্ধ না করে তাহলে কি হবে, সমস্ত ব্লাড এই লিকেজ দিয়ে বা এই ইনক্লুড এরিয়া দিয়ে নষ্ট হয়ে পড়ে যাবে। তো এই ব্লাডটাকে ক্লটিং হতে হবে। তখন আমাদের এই ব্লাডের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর আছে, বিভিন্ন এনজাইম আছে, সেগুলা অ্যাক্টিভ অবস্থায় হবে। আর যখনই সে এই যখনই এই ব্লাডটা বাইরের দিকে চলে আসবে, তো তার মধ্যে পরিবেশের থেকে সে অক্সিজেন গুলা পাবে। তখনই কি হবে, তার মধ্যে যে হ্যাপারিন ছিল সে হ্যাপারিনের কাজ করার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। তখন এই ক্লটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেটেড হবে, বা ক্লটিং ফ্যাক্টরের জন্য যে এনজাইম গুলো দায়ী সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল সেগুলো অ্যাক্টিভেটেড হবে এবং এটা ক্লটিং করবে। তখন আমরা ক্লটিং এর মেকানিজমটা দেখবো যে কি কিভাবে ক্লটিং হয়। তাহলে কি হচ্ছে, স্লাইটলি initial activation causes clotting in which enzyme activates another one is sequential manner till the conversion of fibrinogen into fibrin। মানে এখানে কথা হচ্ছে যখনই একটা ফ্যাক্টর, সাপোজ এখানে একটা ফ্যাক্টর, যখন একটা ফ্যাক্টর ধরলাম ফ্যাক্টর 2, সে অ্যাক্টিভেটেড হলো, সে কি করবে, সে আরো ফ্যাক্টরকে ডেকে নিয়ে আসবে। ফ্যাক্টর যা আছে সবগুলোকে আস্তে আস্তে একটা চেনের মতো সবাইকে অ্যাক্টিভেটেড করে নিবে। এরকম আর অনেকগুলো যা যা দরকার সবগুলোকে সিকোয়েন্স ওয়াইজ সে অ্যাক্টিভেটেড করে ফেলবে, যতক্ষণ পর্যন্ত না এখানে ওই ফিব্রিন জালিকা তৈরি হচ্ছে, এরকম একটা জালিকা তৈরি হয়ে ব্লাড ক্লটিংটা বন্ধ হচ্ছে। এই সময়ের মধ্যে কি করবে, যখনই একটা ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হলো, অল্প একটু সে একটু অ্যাক্টিভেটেড হওয়া পর্যন্ত যে আমাকে অ্যাক্টিভেশন হতে হবে, তখন সে আরেকটাকে অ্যাক্টিভেট করলো, আরেকটাকে অ্যাক্টিভেট করলো, এরকম সিকোয়েন্সিয়াল ম্যানারে এরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফিব্রিন নামক একটা জালিকা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাক্টিভেশন চলতে থাকবে। আর এই যে ক্লটিং এর মেকানিজমটা সেটা হচ্ছে তিনটা স্টেপে হয়। যে ইন জেনারেল ক্লটিং অকার্স ইন 3 স্টেজ, তিনটা স্টেজে হয়। এক নম্বর স্টেজ হচ্ছে ফরমেশন অফ প্রথম বিন অ্যাক্টিভেটর। প্রথম বিনটা কি? এটা একটা প্লাজমা প্রোটিন এবং এটা হচ্ছে আমাদের একটা ক্লটিং ফ্যাক্টর। যে প্রথম বিন হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। প্রথমে এই 2 নাম্বার প্রোটিন ফ্যাক্টরটা অ্যাক্টিভেশন হইলো, তার পরবর্তীতে কি হবে, 2 নাম্বার স্টেপে কি হবে, কনভার্সন অফ প্রথম বিন ইনটু থ্রম্বিন। 2 নাম্বার স্টেজে কি হবে, এই যে প্রথম বিনটা অ্যাক্টিভেশন হলো সেটা থ্রম্বিনকে অ্যাক্টিভেশন করবে। এই থ্রম্বিন একটা এনজাইম বা একটা এনজাইম যেটা আমাদের ব্লাড ক্লটিং এর জন্য দরকার। আর তার পরবর্তীতে যাবে কি হবে, যে কনভার্সন অফ ফিব্রিনোজেন ইনটু ফিব্রিন। আমাদের যে ফিব্রিনোজেন যে প্লাজমা প্রোটিনটা আছে সেটাকে ফিব্রিন নামক জালিকায় পরিণত করবে। তখন জালিকা তৈরি হয়ে গেল, আমাদের ব্লাড ক্লটিং বন্ধ হয়ে গেল এবং মেকানিজমটা শেষ হলো। এই তিনটা স্টেপে আমাদের ব্লাড ক্লটিং হয়। এবার আমরা এই তিনটা স্টেপ একটু ডিটেলসে দেখবো, যে কোন স্টেপে কি কি কাজ হচ্ছে, কোন ফ্যাক্টর কোন জায়গায় ইনভলভ হচ্ছে সেগুলো দেখবো। স্টেজ 1, আমরা কি করে আসছিলাম, যে ফরমেশন অফ প্রথম বিন অ্যাক্টিভেটর। প্রথমে আমাদের যে 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর আছে প্রথম বিন, সেটা অ্যাক্টিভেশন হবে। সেটা কিভাবে হবে সেটা আমরা এখন দেখবো। যে প্রথম বিন অ্যাক্টিভেটর ইজ ফর্ম ইন 2 ওয়েজ। দুটা ওয়েতে এই প্রথম বিনটা অ্যাক্টিভেশন হতে পারে। এক নাম্বার হচ্ছে এক্সটেনসিভ পাথওয়ের মাধ্যমে হবে, আরেকটা হচ্ছে ইনস্ট্রেন্সিভ পাথওয়ের মাধ্যমে। তাহলে এক্সটেনসিভ পাথওয়েতে কি হবে, in this the formation of proton beam activator is initiated by the tissue thromboplastin। এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এর মাধ্যমে কি হবে,
এই স্টেজের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে কি প্রথম বিনকে অ্যাক্টিভেশন করা। এই যে প্রথম বিন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেটাকে অ্যাক্টিভেশন করা। যদি একটা ব্লাড ভেসেল আঁকি, যে এখানে যখন একটা ইনজুরি হলো তখন এখানে থেকে ব্লাড বের হয়ে যাচ্ছে, ব্লাড লিক করতেছে, তখন এক্সটেন্সিভ পাথওয়েতে কি হবে, এখানের মধ্যে যে টিস্যুর মধ্যে যে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন যে ফ্যাক্টরটা আছে সে অ্যাক্টিভেশন হয়ে সে কি করবে, প্রথম বিনকে অ্যাক্টিভেশন করবে। এই একটা ভাবে হতে পারে, এটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে। আর একটা পাথওয়ে হচ্ছে ইনস্টেন্সিভ পাথওয়ে। এই পাথওয়েতে কি হয়, ইন দিস দি ফর্মেশন অফ প্রথম বিন অ্যাক্টিভেটর ইনিশিয়েটেড বাই প্ল্যাটিলেট। এই প্ল্যাটিলেট এই ইনস্টেন্সিভ পাথওয়েতে অংশগ্রহণ করবে। তো যখন এখানে ব্লাড ভেসেল কেটে গেল বা ইনজুরি হলো, লিক করলো, তখন এখানের মধ্যে দিয়ে কি সব ব্লাড থেকে প্লাজমা বের হবে, ব্লাড সেল বের হবে, ব্লাড সেলের মধ্যে ধরলাম এটা আরবিসি বের হবে, এই ডব্লিউবিসি একটা এটা বের হবে, তারপরে যে প্লাটিলেট গুলো বের হবে। তো এখানে এই ইনস্টেন্সিভ পাথওয়ে কি করবে, প্লাটিলেট মানে ইনিশিয়েটেড করবে, প্রথমে প্লাটিলেটটা অ্যাক্টিভেশন হবে, মানে ছোট ছোট প্লাটিলেট তারা অ্যাক্টিভ হবে, তারা তো ব্লাডের মধ্যে ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, তখন তার এই অ্যাডহেসিভনেস প্রপার্টির মাধ্যমে তারা অ্যাক্টিভেশন হবে। তারপরে অ্যাগ্লুটিনেশন, তারা এরকম কি করবে, ছোট ছোট অনেকগুলো একত্রে লেগে যাবে, লেগে গিয়ে চেষ্টা করবে যে ব্লাডটাকে, অনেকগুলো একত্রে একটা দলার মধ্যে পেকে যাবে, দলা হয়ে চেষ্টা করবে ব্লাডটাকে বন্ধ করার জন্য। আর যখন এই প্লাটিলেট অ্যাক্টিভেটেড হবে এই অ্যাডহেসিভনেস প্রপার্টির মাধ্যমে, তখন সে কি করবে, এই প্লাটিলেটটা আবার এই প্রথম বিনকে অ্যাক্টিভেশন করবে। এটা হচ্ছে স্টেপ 1। মানে এই স্টেপ 1টা দুই ভাবে হয়। একটা হচ্ছে এই এক্সটেন্সিভ পাথওয়ে, যেটাতে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এই প্রথম বিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভেশন করে, মানে প্রথম বিন ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেশন করে। আর ইনস্টেন্সিভ পাথওয়ে কি করে, প্ল্যাটিলেট তার বিভিন্ন প্রপার্টিজ আছে, অ্যাডহেসিভনেস, তারপর এগ্লুটিনেশন, মানে অ্যাডহেসিভনেসের মাধ্যমে সে অ্যাক্টিভেশন হলো, সে অ্যাক্টিভেশন হয়ে সে আবার সিকোয়েন্সিয়ালি, যেমন আগে পড়ে আসছিলাম প্রথমে, যে এই সিকোয়েন্স অনুসারে হয়, যে একটা অ্যাক্টিভেশন হয় তারপর আরেকটা অ্যাক্টিভেশন হয়। তো এখানে প্লাটিলেট অ্যাক্টিভেশন হলো, তারপরে প্লাটিলেটটা কি করলো, প্রথম বিনকে অ্যাক্টিভেশন করলো। এটা হচ্ছে স্টেপ 1 এর দুইটা পাথওয়ে, এক্সটেন্সিভ আর ইনস্টেন্সিভ পাথওয়ে। এবার আসি আমরা যে পাথওয়েটা দেখি, যে এক্সটেন্সিভ পাথওয়েতে কি হয়, ইনস্টেন্সিভ পাথওয়েতে কি হয়। এই যে আমাদের এই ছবিতে একটা স্থান কেটে গেল, এক্সটেন্সিভ পাথওয়েতে কি হবে, ড্যামেজ টু দ্য টিস্যু আউটসাইড দ্য ভেসেল, মানে ভেসেলের বাইরে একটা ইনজুরি হলো আউটসাইড দ্য ভেসেল, যেহেতু এখানে টিস্যুর মধ্যে হচ্ছে, সেজন্য কি হবে, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন বা ফ্যাক্টর 3 সে অ্যাক্টিভেটেড হবে। আর এই টিস্যু যে থ্রোম্বোপ্লাস্টিন তার মধ্যে কিছু উপাদান থাকে, এর মধ্যে থাকে গ্লাইকোপ্রোটিন, ফসফোলিপিড, ফ্যাক্টর 7। তাহলে কি হলো, এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিনটা কি করলো, মানে যে ফ্যাক্টর 3 সে অ্যাক্টিভেশন হলো, এবং তার মধ্যে থাকা গ্লাইকোপ্রোটিন, ফসফোলিপিড, ফ্যাক্টর 7 সে সবগুলো মিলিত হয়ে এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 7, এর মধ্যে ফ্যাক্টর 3 এর মধ্যে ছিল গ্লাইকোপ্রোটিন, ফসফোলিপিড, সবগুলো মিলিত হয়ে তারা কি করলো, যে এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, যে ফ্যাক্টর 10টা আছে এই ইনঅ্যাক্টিভ অবস্থায়, সেটাকে তারা অ্যাক্টিভেটেড করলো। তার পরবর্তীতে কি হলো, এই ফ্যাক্টর 10টা কি করলো, ফ্যাক্টর 10টা আবার এই যে ফ্যাক্টর 5, তারপরে ফসফোলিপিড এর সাহায্যে তারা এই প্রথম বিনকে অ্যাক্টিভেশন করলো। তার মানে স্টেপ 1 এর এক্সটেন্সিভ পাথওয়ে শেষ হয়ে গেল, যে প্রথমে ড্যামেজ টিস্যু হলো, তারপর টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3 অ্যাক্টিভেশন হলো, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিনের মধ্যে থাকা গ্লাইকোপ্রোটিন, ফসফোলিপিড, ফ্যাক্টর 7 সেই এই সবগুলা মিলিত হয়ে যে ফ্যাক্টর 10 যেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল সেটাকে তারা অ্যাক্টিভেশন করলো। তার পরবর্তীতে এই ফ্যাক্টর 10 কি করলো, প্রথম বিনকে অ্যাক্টিভেশন করলো, মানে প্রথম বিন অ্যাক্টিভেশন করলো। এর মধ্যে কি কি দরকার পড়লো, যে ফ্যাক্টর 5, তারপরে ফসফোলিপিড, এগুলা দরকার, এগুলোকে তারা সাথে নিয়ে সে এরকম অ্যাক্টিভেশন করলো। এটা গেল এক্সটেন্সিভ পাথওয়ে। যদি ইনস্টেন্সিভ পাথওয়েতে আসি, এই ইনস্টেন্সিভ পাথওয়ে ড্যামেজ অফ দ্য ব্লাড ভেসেল। এবার আমাদের ব্লাড ভেসেলের ড্যামেজ হলো, তো এই ক্ষেত্রে কি হবে, যে ব্লাড ভেসেল ড্যামেজ হলো, তার পরবর্তীতে ড্যামেজ হওয়ার পরে এখানে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এবং সাথে ফ্যাক্টর 4, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 আর ক্যালসিয়াম আয়ন হচ্ছে ফ্যাক্টর 4। এই তিনটা ফ্যাক্টর অ্যাক্টিভেশন হলো, বা এই তিনটা ফ্যাক্টর একত্রিত হয়ে তারা ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেশন করলো। ফ্যাক্টর 10 আবার এই প্রথম বিনকে অ্যাক্টিভেশন করলো, এই ফ্যাক্টর 5 ফসফোলিপিড সেগুলোকে সাথে করে। আর এখানে ফসফোলিপিডটা কত থেকে আসতেছে, ফসফোলিপিডটা থেকে প্লাটিলেট থেকে, প্লাটিলেট ফসফোলিপিডকে ডেকে আনতেছে। তাহলে আমাদের ফ্যাক্টর 2 অ্যাক্টিভেশন হয়ে গেল, ফার্স্ট স্টেপ আমরা কমপ্লিট করে ফেললাম। এবার 2 নাম্বার স্টেপ হচ্ছে যে কনভার্সন অফ প্রথম বিন ইনটু থ্রম্বিন, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ।
এই যে প্রথম বিনটা অ্যাক্টিভেশন হলো, সেটা এখন কি করবে, ওই থ্রম্বিনে কনভার্ট হবে। যে প্রথম বিন অ্যাক্টিভেটর কনভার্টস প্রথম বিন ইনটু থ্রম্বিন, এই প্রথম বিনটা অ্যাক্টিভেশন হওয়ার পরে সে থ্রম্বিনে কনভার্ট হবে। তার জন্য কি লাগবে, ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ওই প্রথম বিনটা যেটা ছিল অ্যাক্টিভেটেড, সেটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বিনে কনভার্ট হবে। আর এটা হচ্ছে একটা থ্রম্বিনের কেমিক্যাল স্ট্রাকচার, যেরকম একটা থ্রম্বিন প্রথম বিন থেকে থ্রম্বিনে পরিণত হলো। তার পরবর্তীতে দেন থ্রম্বিন অ্যাক্টিভেটস ফ্যাক্টর 5, থ্রম্বিনটা কি করবে, ফ্যাক্টর 5 কে অ্যাক্টিভেট করবে। আগে যেটা ছিল ফ্যাক্টর 5 সেটা কিন্তু অ্যাক্টিভেটেড ছিল না, সেটা কিন্তু সাহায্য করছে, ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় ছিল। এখানে আসার পরে এই যে এই স্লাইডে আমরা যেটা দেখলাম, যে যেখানে ফ্যাক্টর 5 দেখছিলাম, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভেটেড ছিল না, ইনঅ্যাক্টিভেটেড ছিল। সে কাজ করছে কিন্তু মানে জাস্ট এই প্রথম দিন অ্যাক্টিভেটেড সাহায্য করছে, কিন্তু অ্যাক্টিভেটেড ছিল না। তার পরবর্তীতে এই যখন প্রথম দিন থ্রম্বিনে কনভার্ট হলো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, তখন থ্রম্বিনটা ফ্যাক্টর 5 কে অ্যাক্টিভেশন করছে। এটা যে 2 নাম্বার স্টেপ। এবার আসি 3 নাম্বার স্টেজ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেজ, কারণ এই স্টেজেই আমাদের সমাপ্ত হবে। এই স্টেজের মধ্যে কি হবে, মানে জালিকা তৈরি হবে, ফিব্রিন জালিকা তৈরি হবে। তাহলে কি হলো, 3 নাম্বার সেটা হচ্ছে কনভার্সন অফ ফিব্রিনোজেন ইনটু ফিব্রিন। যে আমাদের ফিব্রিনোজেন যে প্লাজমা প্রোটিনটা আছে সেটা ফিব্রিন নামক জালিকায় পরিণত হবে। এর জন্য কি হবে, ডিউরিং দিস the soluble fibrinogen is converted into insoluble fibrin by thrombin। আগে সেটা থ্রম্বিনটা আমাদের অ্যাক্টিভেটেড হলো, থ্রম্বিনটা কি করবে, আমাদের যদি আমি আবার যদি একটা স্টেজকে দেখাই, যদি আমরা এখানে প্লাজমা নেই, আমরা প্লাজমার মধ্যে, এটা প্লাজমা, এই প্লাজমার মধ্যে যেই প্রোটিন গুলা ছিল, প্লাজমা প্রোটিন, সেগুলো কিন্তু মানে সলিবল অবস্থায় ছিল, মানে দ্রবীভূত, মানে ডিসলভ ছিল প্লাজমার মধ্যে। যখনই থ্রম্বিনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তখন থ্রম্বিনটা কি করবে, যে সলিবল ফিব্রিনোজেনকে, এই যে সলিবল ফিব্রিনোজেন, এটাকে সে ইনসলিবল করে ফেলবে। ইনসলিবল ফিব্রিন মানে ওই ফিব্রিনোজেনের ছোট একটা অংশ ফিব্রিন, সেটাকে ইনসলিবল করে ফেলবে বাই থ্রম্বিন। এই থ্রম্বিনটা কি করবে, ওই প্লাজমা প্রোটিন যে ফিব্রিন ছিল সেটাকে, মানে প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন ছিল সলিবল অবস্থায়, প্লাজমার ওয়াটারের মধ্যে সলিবল অবস্থায়, সেটাকে ইনসলিবল ফিব্রিনে পরিণত করবে। যখনই ফিব্রিনটা ইনসলিবল হয়ে যাবে, ইনসলিবল ফিব্রিনে পরিণত হবে, ইনিশিয়াল ফিব্রিনোজেন ইজ কনভার্টেড ইনটু অ্যাক্টিভেটেড ফিব্রিনোজেন, তখনই ওই ফিব্রিনোজেনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। মানে আগে তো প্লাজমার মধ্যে ছিল ইনঅ্যাক্টিভ অবস্থায়, তখন থ্রম্বিন যখন তাকে অ্যাক্টিভেশন করবে, মানে থ্রম্বিন যখন তাকে সলিবল থেকে ইনসলিবল করে ফিব্রিন করে ফেলবে, তখন ফিব্রিনোজেনটা অ্যাক্টিভেটেড হবে। আর এটাকে বলা হয় হুইচ কল ফিব্রিন মনোমার। এই একটা ফিব্রিন মনোমার। যদি আমি বলি যে এখানে এইরকম যে বিশাল বড় একটা প্লাজমা প্রোটিন, তো এখানে থ্রম্বিন অ্যাক্টিভেশন হলো, আইসা কি করলো, এখান থেকে একটা ছোট্ট একটা অংশ সে ইনসলিবল করে ফেলে, ছোট একটা অংশ ইনসলিবল করে ফেলে, এটার নাম হচ্ছে ফিব্রিন, এবং এটাকে বলা হয় ফিব্রিন মনোমার, মানে একটা। তার পরবর্তীতে সে আরো ফিব্রিন মনোমার তৈরি করবে, এরকম আরো ছোট ছোট ইনসলিবল মনোমার তৈরি হবে, আর সবগুলো মিলে একটা ফিব্রিনের পলিমারাইজ উইথ মনোমার মলিকুল অফ ফিব্রিন, মানে ফিব্রিনের একটা পলিমারাইজ, অনেকগুলো ফিব্রিন একত্রিত হবে। অনেকগুলো ফিব্রিন একত্রিত হয়ে কি করবে, তারা এরকম একটা ওই যে জায়গায়, যদি আমরা আবার যদি একটা ব্লাড ভেসেল ড্র করি, এই যদি একটা ব্লাড ভেসেল ড্র করি, এখানে তো ব্লাড ভেসেলটা ইনজুর হইলো, এখান দিয়ে আমাদের ব্লাড লিকেজ হচ্ছে, এখানে প্লাটিলেট বা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন তারা কি করলো, প্রথম বিনকে অ্যাক্টিভেশন করলো, প্রথম বিন থ্রম্বিনকে অ্যাক্টিভেশন করলো। এবার থ্রম্বিন কি করলো, এই যে এদিকে ব্লাড ছিল, এই ব্লাডের মধ্যে প্লাজমা ছিল, প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন ছিল ফিব্রিনোজেন, সেটা ছিল সলিবল অবস্থায়, সেটাকে ইনসলিবল করে একটা ছোট এইরকম ছোট ছোট মনোমার করে এদিকে এসে চলে আসলো ইনসলিবল করে। অনেকগুলো যখন মনোমার হয়ে যাবে, তখন ছোট ছোট হয়ে যাবে, এরকম জালিকা তৈরি করে, তখন আমাদের ব্লাডটা ক্লটিং বন্ধ হয়ে যাবে। তাহলে কি হলো, দি ফার্স্ট ফর্ম ফিব্রিন কন্টেন লুজলি অ্যারেঞ্জড স্ট্যান্ড। যখন একটা দুটো আসবে তখন অবশ্যই অল্প অল্প লুজ থাকবে, তার পরবর্তীতে যখন আরো আসতে থাকবে, আরো আসতে থাকবে, আরো ফিব্রিন মনোমার আসতে থাকবে, তখন কি হবে, জায়গাটা একদম সুন্দর একটা জালিকা তৈরি হবে। যে দিস ফার্স্ট ফর্ম ফিব্রিন কনসিস্ট লুজলি অ্যারেঞ্জড স্ট্যান্ড, মানে একদম লুজলি একটা সুতা তৈরি করবে। তার পরবর্তীতে কি হবে, এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা হচ্ছে কি ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এখানে আরেকটা ফ্যাক্টর, ফ্যাক্টর 12 এবং ক্যালসিয়াম আয়ন, এই দুটো আয়ন কি করে, ফ্যাক্টর 12 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, নামই ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, মানে তারা ফিব্রিনকে স্টেবিলাইজ করে, মানে আরো শক্তিশালী করে।
আর সাথে প্রেজেন্স অফ ক্যালসিয়াম আয়ন উপস্থিতিতে তারা আরো শক্ত হয়, মানে আরো ডেন্স হয়, এবং এক পর্যায়ে পুরো একদম জায়গাটা একদম ক্লোজ করে ফেলে এবং ব্লাড ক্লটিং বন্ধ হয়ে যায়, মানে ব্লাড ক্লটিং হয়ে যায়, আর ব্লাড মানে লিকেজ বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ব্লাড ক্লটিং এর একদম সম্পূর্ণ মেকানিজম, একদম সামারি। মানে এই এক্সটেন্সিভ পাথর থেকে এসে এই প্রথম দিন অ্যাক্টিভেশন হলো, দু জায়গাতে কিন্তু আগে প্রথম দিনকে অ্যাক্টিভেশন হতে হবে, তারপরে থ্রম্বিন অ্যাক্টিভেশন হলো, থ্রম্বিন কি করলো, ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করলো, তারপরে ফ্যাক্টর 12 ক্যালসিয়াম আয়ন এই ফিব্রিনকে আরো স্টেবিলাইজিং করে এরকম ব্লাড ক্লটিং হলো। মানে এটা একদম ফুল ক্লটিং এর মেকানিজম, একদম এ টু জেড। মানে এক্সটেন্সিভ ইনস্টেন্সিভ একসাথে এসে, মানে এক্সটেন্সিভ আর ইনস্টেন্সিভ এর দুটার এই হলো সে প্রথম দিনকে অ্যাক্টিভেশন করবে, আর প্রথম দিন থ্রম্বিনকে অ্যাক্টিভেশন করবে, থ্রম্বিন প্লাজমা প্রোটিন ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে পরিণত করবে, এবং অনেকগুলো ফিব্রিন মনোমার মিলে ফিব্রিন পলিমার হবে, আর এই ফিব্রিন পলিমার গুলো ব্লাড ক্লটিং করবে। আর এখানে ফিব্রিনকে স্টেবিলাইজিং করতে সাহায্য করে ফ্যাক্টর 12, যেটার নাম হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, আর ক্যালসিয়াম আয়ন, এবং শেষ পর্যায়ে এই ব্লাড ক্লটিং হয়ে গেল। আচ্ছা, এবার আমরা মানে এই টপিকটাই আমরা একটু অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। Blood clotting. If we are careless while using a knife, we might cut our finger. A zoomed-in view of the damaged area shows that the knife ruptures a blood vessel. This causes immense loss of blood. Inside the artery, we observe the RBCs and platelets, which escape out through the damaged area. Sealing the wound. Simultaneously, আমাদের শরীরে যখন কোনো জায়গায় ব্লাড ভেসেল কেটে যাচ্ছে, তো এখান থেকে ওই জায়গা থেকে আমাদের ব্লাড বের হচ্ছে, ব্লাডের সাথে কি কি বের হচ্ছে, প্লাটিলেট বের হচ্ছে, ডব্লিউবিসি বের হচ্ছে, আরবিসি বের হচ্ছে, সবগুলো, এবং প্লাজমা বের হচ্ছে। এখানে আমাদের মূলত কাজ হচ্ছে প্লাটিলেট। তখন দেখি প্লাটিলেটের কি কাজ। the coagulation cascade with its various coagulation বলছিলাম যে প্লাটিলেটের প্রপার্টিজ আছে, যে এগ্রিগেশন, অ্যাডহেসিভনেস, তার মধ্যে প্লাটিলেট গুলো এখানে আসলো, যে এই উন্ডের যে জায়গাটা এখানে আসলো, যে জায়গায় ইনজুর হয়েছে সেখানে তার অ্যাক্টিভেশন হলো, এবং এটাকে বলা হয় যে কোয়াগুলেশন কাসকেড, মানে একটা সিরিজ, মানে কোয়াগুলেশন একটা সিরিজ, একটার পরে ফ্যাক্টর, একটার পরে আরেকটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর, এটাকে বলা হয় কোয়াগুলেশন কাসকেড। এটাকে দেখি আমরা। তারপরে factors is activated. This involves two pathways, the extrinsic and the intrinsic pathway. Extrinsic activation begins with now exposed molecules of the vessel wall, such as tissue factor, which একটা হচ্ছে ইনস্টেন্সিভ পাথওয়ে, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে। প্রথমে ইনস্টেন্সিভ পাথওয়েটা দেখতেছি আমরা। forms a complex with factor 7, finally leading to the activation of factor 10. তার পরবর্তীতে যে ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 দুটো মিলিত হয়ে কি করলো, ওই যে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেশন করলো। This factor 10A is the point at which the extrinsic and the intrinsic pathways of the coagulation cascade meet. সেটা কিন্তু আমাদের ইনস্টেন্সিক পাথওয়েতেও অ্যাক্টিভেশন হতে হবে, এক্সটেন্সিক পাথওয়েতে অ্যাক্টিভেশন হতে হবে, মানে দুটাতেই আমাদের ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেশন হতে হবে। যদি এখানে কোনো অ্যাক্টিভেশন না হয় তাহলে কিন্তু ব্লাড ক্লটিং হবে না। The intrinsic pathway consists of various coagulation factors activating each other in a chain reaction. At its end, a complex with an additional cofactor is formed. This complex now activates factor 10. Since the two pathways merge at the level of factor 10A, তারপরে একটা ইনস্টেন্সিভ বা এক্সট্রান্সিভ, যেটাতে একটার পর একটা ফ্যাক্টর অ্যাক্টিভেশন হচ্ছে, এই যে এরকম ফ্যাক্টর 9 অ্যাক্টিভেশন হচ্ছে, 9 আবার 11 অ্যাক্টিভেশন করছে, এরকম ভাবে একটা পর একটা অ্যাক্টিভেশন হচ্ছে। this factor has a pivotal role in the coagulation cascade. Further down the cascade, factor 10A in combination with 5A activates thrombin and induces the so-called thrombin burst. দুটাতে কি হলো, প্রথমে যে প্রথম বিন, এই যে প্রথম বিনটা কি করতেছে, আবার থ্রম্বিন অ্যাক্টিভেশন করতেছে। এটা কিন্তু ফ্যাক্টর, মানে এই ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর 5 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর, দুটা মিলিত হয়ে প্রথম বিনটা অ্যাক্টিভেশন করছিল। এবার প্রথম বিনটা কি করতেছে, আবার এই থ্রম্বিন অ্যাক্টিভেশন করতেছে। One molecule of factor 10A can catalyze the formation of 1,000 molecules of thrombin.
These large amounts of thrombin cause the further activation of platelets and the enhanced formation of fibrin. Fibrin then forms strands, making ফাইব্রিনকে অ্যাক্টিভেশন করলো, ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে পরিণত করতেছে এবং তারা একটা সুতার মতো তৈরি করতেছে যে একটা পর একটা। এগুলো হচ্ছে ফিব্রিন মনোমার, অনেকগুলো মিনিটে একটা ফিব্রিন পলিমার হচ্ছে। up the mesh that stabilizes the platelet plug in an arterial clot and holds together the red blood cells in a venous clot. কি হলো, তার পরবর্তীতে এই যখন এই ফিব্রিন মনোমারটা তৈরি করলো একটা পর একটা মিনিটে, এগুলো তার পরবর্তীতে আরবিসি এসে তাকে এরকম মানে প্লট করে ফেললো। আরেকটু দেখি। The platelets play a very important role in the initiation ওই থ্রম্বিন প্রথম ফিব্রিনটা তৈরি হচ্ছে। এবার আমরা দেখি লাস্টে কি হচ্ছে। of blood clotting. The blood platelets release a substance called thromboplastin. অ্যাক্টিভেশন হয় দেখলাম আগে ভিডিওতে কি ফ্যাক্টরের মাধ্যমে দুটা পাথরের মাধ্যমে থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেটেড হলো। In the presence of thromboplastin and calcium ions, the prothrombin present in the blood gets converted into thrombin. এগুলোর ভিতরে কি হয় ওগুলো আমরা This দেখে আসলাম যে কিভাবে ওই থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেট হচ্ছে, কিভাবে থ্রম্বিন অ্যাক্টিভেটেড হচ্ছে, কোন ফ্যাক্টরের সাহায্যে একবারে আমরা দেখে আসছি। এটা তো বাইরের অবস্থা, কিন্তু একদম ভিতরের দিকে কি হচ্ছে তো দেখে আসছি একবারে। Thrombin now catalyzes the conversion of fibrinogen into fibrin. These fibrin travel towards the damaged area. Here, this thread-like fibrin forms a mesh. The RBCs get caught and remain entangled. These RBCs and fibrin threads together form the blood clot. এবার আমরা একটু মানে এটা এই লাস্টের টুকু আসলে আমরা একটু মজা করে পড়ি আসলে যে ভিতরে কি হচ্ছে, একদম আমরা জাস্ট একটু দেখি, এটা জাস্ট কোনো কথাবার্তা না, দেখবো আর কি আমরা একটু মজা করার জন্য যে এখানে আসলে কি হচ্ছে, তাহলে আমরা একটু মজা পাবো আর কি। প্রথমে আমরা এই ক্যারেক্টারগুলোর নাম দেখি, আরবিসি, প্লাটিলেট, ম্যাক্রোফেজ, হোয়াইট ব্লাড সেল, ফিব্রিনোজেন, ইসিনোফিল, প্লাজমিন, এগুলো সব আমরা নাম দেখলাম। মানে একটা ছবির মতো, একটা ছবি দেখবো, কার্টুন ছবি আর কি, যে আমাদের ব্লাড ভেসেল কি হচ্ছে। এগুলো হচ্ছে সবগুলো ক্যারেক্টারের নাম, যেমন কি কি ক্যারেক্টার আছে আমাদের এই মানে ক্লটিং এ কি কি এরকম কাজ করতেছে দেখি আমরা। তাহলে প্রথমে এরকম আমাদের ব্লাড প্লেটে নরমালি ব্লাড ফ্লো হচ্ছে, কোনো সমস্যা নেই, সবগুলো যাচ্ছে, প্লাটিলেট যাচ্ছে, তারপর আমাদের হোয়াইট ব্লাড সেল, আরবিসি সবগুলো আমাদের ব্লাড ফ্লো হচ্ছে, ম্যাক্রোফেজ সব ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে আমরা এখন দেখলাম যে নরমাল ব্লাড ফ্লো, এবার কেটে গেল আমাদের হাত, এবার দেখি আমাদের কি হয় ভিতরে। যখন ইনজুরি হলো তখন সিগন্যাল দিচ্ছে আমাদের বডি, এই যে এবার যে প্লাটিলেট কি করলো, অ্যাডহেশন প্রপার্টির মাধ্যমে অ্যাক্টিভেট হলো, যেটা আমরা আগের ক্লাসে পড়ে আসি যে অ্যাডহেশন। প্লাটিলেট ব্লাড অ্যাডহেশন, তার পরবর্তী কি হলো, এগ্রিগেশনের মাধ্যমে আরো প্লাটিলেট আসলো,
একটা বন্ধ করে দিল। তার পরবর্তীতে ফিব্রিন আসতেছে, এটা হচ্ছে ফিব্রিন। ফিব্রিন আসতেছে, যেটা অনেক প্রক্রিয়া অ্যাক্টিভেশন হয়, যেটা আমরা আগে দেখছি, আগে যেটা দেখলাম। ফিব্রিনের এসে তার এরকম জালিকা তৈরি করতেছে, আরো প্লাটিনের আসতেছে, আরো ফিব্রিন আসতেছে, জালিকা তৈরি করলো। আর এগুলো হচ্ছে ওই ইনস্ট্যান্সিং এক্সটেনসিভ ফ্যাক্টর, যেগুলো এই ফিব্রিনকে অ্যাক্টিভেশন করতে কাজে লাগছিল, সেগুলো আসতেছে। এরকম ফিব্রিন জালিকা তৈরি হয়ে গেল, একটার পর একটা, একটার পর একটা, একটা তৈরি হয়ে গেল। পুরোটা আমাদের জালিকা দিয়ে ব্লাড বন্ধ করে দিল। তাহলে আমাদের ব্লাড ক্লটিং হয়ে গেল। এবার আমরা দেখি একটু পরে কি হয়, 2 দিন পরে বা 1 দিন পরে কি হয়, বা 3 দিন পরে কি হয়। মানে ব্লাড লিকিং বন্ধ হয়ে গেছে। এবার হচ্ছে মজার জিনিস, এটা যে ফিটিং গুলো আসছে, এটা কি আমাদের মধ্যে সবসময় থাকবে? এটা তো সবসময় থাকবে না। তো এটা কি হয় দেখি। এখানে আমাদের বোর্ডের ডিফেন্স ম্যানেজার নিউট্রোফিল, সে এসে বোম মেরে পুরোটা উড়াই দিল, যে তোমার ক্লটিং কাজ শেষ, তোমার থাকা দরকার কি, তাকে বোম মেরে উড়াই দিল। এটা হচ্ছে নিউট্রোফিল কাজটা করে। নিউট্রোফিল এসে তার মধ্যে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ এনজাইম থেকে সে তাকে এরকম উড়াই দিল বোম মেরে। এবার দেখি তারপরে কি, তার পরবর্তী কি, বোম মেরে উড়াই দেওয়ার পরে যে ধ্বংসাবশেষ, যে ফিব্রিনের ধ্বংসাবশেষ, সেইগুলো থেকে ওদের রিমুভ করতে হবে। তখন এরকম কি করে, এই ম্যাক্রোফেজ সেগুলোকে আস্তে আস্তে ধ্বংসকে খেয়ে ফেলতেছে, খেয়ে লিম্ফেটিক সিস্টেম দিয়ে বের হয়ে যাচ্ছে। late, 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 late. তার পরবর্তীতে আরো নিউট্রোফিল আরো একদম পুরো পরিষ্কার করে দিচ্ছে, যেগুলো দরকার নেই। এই হচ্ছে একদম ব্লাড কোয়াগুলেশন এবং কোয়াগুলেশনের পরে যা হয় একদম ইন ডিটেলস। তাহলে এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ টার্ম জানতে হবে, যেটা হচ্ছে এই ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। তাহলে ব্লিডিং টাইমটা কি? ব্লিডিং টাইম ইজ এ মেডিকেল টেস্ট দ্যাট মেজার হাউ ফাস্ট স্মল ব্লাড ভেসেল ইন দ্য স্কিন স্টপ ব্লিডিং। ব্লিডিং টাইমটা হচ্ছে যে কত দ্রুত আমাদের শরীর থেকে ব্লিডিংটা বন্ধ হয়, সেটা হচ্ছে ব্লিডিং টাইম। এক জায়গায় শরীরে কেটে গেল, ওইখান থেকে কত দ্রুত আমাদের এই ব্লিডিংটা বন্ধ হবে, সেটা হচ্ছে ব্লিডিং টাইম। আর নর্মাল ব্লিডিং টাইম হচ্ছে 1 থেকে 9 মিনিট, এর মধ্যে যদি হয় তাহলে এটা নর্মাল। এবার ক্লটিং টাইম, ক্লটিং টাইম হচ্ছে কি, ক্লটিং টাইম ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর এ স্যাম্পল অফ ব্লাড কোয়াগুলেট। মানে একটা ব্লাড কোয়াগুলেশন করতে কতটুকু সময় লাগে, সেটা হচ্ছে ক্লটিং টাইম। এটা হচ্ছে নর্মালি 2 থেকে 8 মিনিট, মানে এর মধ্যে ব্লাডটা ক্লটিং হয়ে যায়। তাহলে সোজা কথায় ব্লিডিংটা হচ্ছে আমাদের শরীর থেকে কেটে গেল, ওই ব্লিডিংটা বন্ধ হতে সময় লাগে, সেটা হচ্ছে ব্লিডিং টাইম। এবং এটা 1 থেকে 9 মিনিটের মধ্যে নর্মালি আমাদের কোনো জায়গায় কেটে গেলে ওইখান থেকে ব্লাড পড়াটা বন্ধ হয়ে যাওয়া উচিত। আর ক্লটিং টাইম হচ্ছে, সেটা হচ্ছে 2 থেকে 8 মিনিট। মানে একটা জায়গা কেটে গেল বা একটা ব্লাড আমরা নিলাম, ওই ব্লাডটা 2 থেকে 8 মিনিটের মধ্যে ক্লট করে ফেলবে, মানে জমে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথম বিন টাইম। প্রথম বিন টাইম হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্লাড টেস্ট, যেটা মেজার করে হাউ লং ব্লাড ক্লট। ক্লট বলতে এখানে যে প্রথম বিনটা কত দ্রুত অ্যাক্টিভেশন হচ্ছে। প্রথমত প্রথম বিন অ্যাক্টিভেশন হয়, তারপরে থ্রম্বিন হয়, তারপরে ক্লট হয়। সেজন্য প্রথম বিনটা কত দ্রুত অ্যাক্টিভেশন হচ্ছে, সেটা হচ্ছে প্রথম বিন টাইম। এটা হচ্ছে 11 থেকে মানে 12 সেকেন্ড বা 12.5 সেকেন্ড, এর মধ্যেই আমাদের প্রথম বিনটা অ্যাক্টিভেশন হতে হবে। যদি এর মধ্যে হয়, প্রথম বিন টাইমটা ঠিক থাকে, তাহলে আমাদের ব্লিডিং টাইমটাও ঠিক থাকবে, ক্লটিং টাইমটাও ঠিক থাকবে। কারণ প্রথম বিন অ্যাক্টিভেশন না হলে তো ক্লটিংও হবে না, ক্লটিং না হলে তো ব্লিডিংও বন্ধ হবে না। তার মানে আমাদের অতি দ্রুত প্রথম বিন টাইমটা, যদি কোনো কারণে প্রথম বিন টাইমটা অনেক লং হয়ে যায়, তাহলে আমাদের ব্লিডিং টাইমটাও লং হয়ে যাবে, ব্লিডিং টাইমটা লং হয়ে গেলে ক্লটিং টাইমটাও লং হয়ে যাবে। আচ্ছা, যেটা আমাদের এই মানে কোয়াগুলেশন রিলেটেড। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে হেরিটেড, যেটা হচ্ছে বংশগতভাবে প্রাপ্ত আমরা, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এখন এখানে সোজা কথা যদি বলি, ডিটেলস এখানে বলা যাবে না, এটা প্যাথোলজি করা। যে যদি কোনো কারণে কোনো ক্লটিং ফ্যাক্টর, যের জন্য কোয়াগুলেশনে আমাদের দরকার, অ্যাবসেন্স থাকে, তাহলে আমাদের ব্লাড ক্লটিং হবে না, অনবরত ব্লাড পড়তেই থাকবে, পড়তেই থাকবে। সেটাকে বলা হয় হিমোফিলিয়া। এটা 2 প্রকার হিমোফিলিয়া, একটা হিমোফিলিয়া এ, একটা হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া মানে হচ্ছে মানে ব্লাড ক্লটিং হচ্ছে না, কোনো জায়গায় কেটে গেল, ওইখানে আর ব্লাড ক্লটিং হচ্ছে না, অনবরত ব্লাড পড়তেই আছে, ব্লাড পড়তেই আছে, ব্লাড পড়তেই আছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে ফ্যাক্টর 9, সেটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি মানে কি? বিপরীত, মানে এটা ছাড়া ওই ব্লাড ক্লটিংটা হবেই না।
যদি কোনো কারণে বংশগতভাবে কারোর মধ্যে এই ফ্যাক্টর 9 বা ফ্যাক্টর 10 এগুলা না থাকে বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি না থাকে, তাহলে কি হবে, তার এই ব্লাড কোয়াগুলেশনটা হবে না। ফ্যাক্টরি নাই, তাহলে তার ব্লাড ক্লটিং হচ্ছে না, কোয়াগুলেশন হচ্ছে না, তাহলে কোনো জায়গায় কেটে গেলে ব্লাড পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে। এটা হচ্ছে ডিজিজ, যেটা হচ্ছে হেরিটেড, মানে জন্মগতভাবে। আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডটা কি? অ্যাকোয়ার্ড হচ্ছে ভিটামিন কে ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। এই যে হিমোফিলিয়া, সেটার জন্য তো আমাদের এই ফ্যাক্টর গুলা, মানে সেই যদি হিমোফিলিয়া হইতে হয় তাহলে ফ্যাক্টর গুলো থাকবে না, নো ফ্যাক্টর। মানে এই অ্যান্টি হিমোফিলিয়ার মধ্যে এই ফ্যাক্টর 10 আর ফ্যাক্টর 11 এই দুটা থাকবেই না, মানে আমাদের শরীরে থাকবে, ব্লাডের মধ্যে থাকবে না। এটা জন্মগত বা বংশগতভাবে হতে পারে, হেরিটেড। এখন যদি কোনো কারণে যদি এই ফ্যাক্টর গুলা ঠিক মতো কাজ না করে, তাহলে তো হিমোফিলিয়া হবে। যেমন ভিটামিন কে, এই ভিটামিন কে হচ্ছে এই যে ফ্যাক্টর দুটো আছে সেগুলা সিনথেসিসের জন্য খুবই প্রয়োজনীয়। সেজন্য এই ভিটামিন কে যদি কম থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমাদের ব্লাড ক্লটিং হতে দেরি হয় বা ব্লাড ক্লটিং হয় না। আর হচ্ছে লিভার ডিসঅর্ডার। এটা কেন? আমাদের যাবতীয় এই যে প্লাজমা প্রোটিন গুলো সবগুলো তো লিভার থেকে তৈরি, যে ফিব্রিনোজেন, যেটা ওই 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে 1 নাম্বার ফ্যাক্টর। ওই ফিব্রিনোজেন যেটা আছে সেটা কিন্তু আমাদের লিভার থেকে তৈরি হয়। এখন যদি লিভার ডিসঅর্ডারের কারণে ফিব্রিন তৈরি না হইতে পারে, তাহলে তার ফিব্রিন জালিকা তৈরি হবে না। ফিব্রিন জালিকা তৈরি না হলে তো আমাদের ব্লাড ক্লটিং হবে না। সেজন্য এটা অ্যাকোয়ার্ড। আর এটা হচ্ছে ফিব্রিনোলাইটিক ডিফেক্ট। যে ফিব্রিন গুলো ছিল ওটা যদি কোনো কারণে ভেঙে যায়, মানে ফিব্রিন তৈরি হতে পারছে না, মানে ওই যে ফিব্রিন ওজন থেকে ফিব্রিন হচ্ছে, কিন্তু ফিব্রিন হওয়ার পরে ওইখানে কোনো সমস্যার কারণে সেটা আর ইনসলিবল হচ্ছে না, মানে ভেঙে যাচ্ছে, সেই কারণে হতে পারে ডিসঅর্ডার। এই হচ্ছে। তাহলে এবার আমি কিছু ইম্পর্টেন্ট নোট যেখানে আমি লিখলাম যে আমাদের প্রফের জন্য এই কি কি লাগতে পারে আর কি কি ভাইবার জন্য লাগবে। যেমন ফাংশন অফ প্লাজমা, যেটা আগের ক্লাসে আমরা পড়ছিলাম সেটা একটা নিয়ে আসছি, যে ফাংশন অফ প্লাজমা প্রোটিন লাগবে রিটেনের জন্য। কোয়াগুলেশন প্লটের সংজ্ঞা, এটা রিটেনের জন্য লাগবে। প্লাজমা সেলের পার্থক্য, সেটা রিটেনের জন্য লাগবে। আর এই যে মেকানিজম ব্লাড ক্লটিং আলাদা করে আসে, যে এক্সটেনসিভ পাথ ইনস্টেনসিভ পাথের আলাদা করে আসে। তারপরে ক্লটিং ফ্যাক্টরের নাম লিখতে বলে। আর অ্যান্টিকোয়াগুল্যান্ট, যে এটা কি এবং কি কি নাম আছে এটা আসে। আর এখান থেকে ভাইবার জন্য আমাদের ব্লিডিং টাইমটা জানতে হবে, ক্লটিং টাইম কতক্ষণ সময় এটা জানতে হবে, প্রথম মিল টাইম জানতে হবে, ক্লটিং ফ্যাক্টরের নাম জানতে হবে, অ্যান্টিকোয়াগুল্যান্টের নাম জানতে হবে, আর ডিসঅর্ডার গুলোর নাম জানতে হবে, মানে জাস্ট নাম, হিমোফিলিয়া, এই নামগুলো জানলে হবে। এই হচ্ছে আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।